আপনারা দেখছেন চ্যানেল আই। সুধী দর্শক, এখন আপনারা দেখবেন শাইখ সিরাজের উপস্থাপনা এবং পরিচালনায় 2017-18 অর্থবছরকে সামনে রেখে শিক্ষা খাত নিয়ে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠান শিক্ষা বাজেটের দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে হারুনুর রশিদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী থেকে। অতিথি হিসাবে ছিলেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। সম্মানিত দর্শক, শিক্ষা বাজেট আয়োজনে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নোয়াখালী জেলার সুবর্ণচরের চর মজিদ হারুন রশিদ উচ্চ বিদ্যালয়। কেমন আছো তোমরা সবাই শিক্ষার্থীরা? আচ্ছা, এখানে অসংখ্য শিক্ষার্থী আসছে এই স্কুল সহ আশপাশের স্কুল থেকে। আমাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবক, যোগ দিয়েছেন অনেক শিক্ষক এবং এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে থাকবেন নোয়াখালী 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মামুনুর রশিদ কিরণ। তিনি আমাদের সাথে যোগ দেবেন এসে। এই মুহূর্তে মঞ্চে যারা আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন জনাব জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী। আছেন জনাব রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী। আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, গণস্বাক্ষরতা অভিযান। এবং আছেন জনাব নারায়ণ দাস, প্রধান শিক্ষক, হারুনুর রশিদ উচ্চ বিদ্যালয়, যে প্রাঙ্গণ থেকে আমরা আপনাদের সাথে কথা বলছি। আমরা আলোচনা শুরু করব, পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। আমরা বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থী এখানে তার নিজস্ব অবস্থান থেকে তারা পরামর্শ দেবে অভিভাবক, শিক্ষক এবং সুশীল সমাজ। একটি সুখের খবর দিয়ে আজকের এই আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা সবাই জানি সরকার 2010 সাল থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, নতুন বই বিতরণ শুরু করেছে, এটা আমরা সবাই জানি। 2017 শিক্ষাবর্ষের বই ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং একটি নিয়মও করে দেওয়া হয়েছে যে বছরের প্রথম দিন বই বিতরণ হবে অথবা প্রথম সপ্তাহের ভেতরে বিতরণ হয়ে যাবে। আমি আরো একটি কথা বলে রাখছি, এই প্রথমবারের মতো সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য তাদের নিজস্ব ভাষায় বই রচনা করে বিতরণ কার্যক্রম শুরু করেছে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ শুরু করেছে। আমি জানতে চাইব তোমরা বছরের প্রথম দিন বা প্রথম সপ্তাহে বই পেয়েছো কি না? যারা যারা নতুন বই পেয়েছো হাত তোলো। সবাই তো পেয়েছো। বইগুলো কি প্রথম দিন পাওয়া গেছে? জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কারা কারা পেয়েছো? বইগুলো পাওয়া গেছে প্রায় 2 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে। বই কেমন লেগেছে? বইয়ের ছাপা কিরকম? বইয়ের মান কিরকম? আমাদের বইগুলো ছাপানো বা প্রকাশিত অনেক সুন্দর হয়েছে আগের তুলনায়। ওকে, গুড। বইগুলো নিয়ে কোন শিক্ষক কথা বলবেন? বইগুলো ছাপানোতে 4 রঙের ব্যবহার করা হয়েছে, যাতে বইগুলো অত্যন্ত সুন্দর হয়েছে, কাগজের মান ভালো। কিন্তু বাইন্ডিংসে কিছু সমস্যা আছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু বইতে পেয়েছি একই পৃষ্ঠা একাধিকবার পেয়ে থাকি, আবার কিছু কিছু পৃষ্ঠা কমপ্লিটলি আমরা পাই না। এই ধরনের অভিযোগগুলো খুব ভালো একটি অভিযোগের কথা বলেছেন, এটা আমরাও শুনেছি। কিছু কিছু বই কিন্তু আমরা পেতে সময় লেগেছে আমাদের। আমরা বছরের প্রথম দিনেই সবগুলো বই বিতরণ করতে পারিনি, তবে 2 মাসের মধ্যেই, ফেব্রুয়ারির মধ্যেই আমরা সবগুলো বিতরণ করতে পেরেছি। সরকারকে ধন্যবাদ। ধন্যবাদ। সবাই কি বই বিনামূল্যে পেয়েছো না টাকা দিতে হয়েছে? সরকার শিক্ষার্থীদের মায়ের মোবাইলের মাধ্যমে উপবৃত্তি দিয়ে থাকে, বাচ্চাদের অর্থটা মায়ের মোবাইলের মাধ্যমে দিয়ে থাকে। এখানে এমন কোন মা আছেন যারা এই উপবৃত্তি পান মোবাইলে? মোবাইলে আবার দেয় না, কই সামনে মধ্যে দিব, মোবাইলের লম্বা টম্বা নিচে। আচ্ছা, কিন্তু এখনো দেয় না। আবার দেয় না। মোবাইলে উপবৃত্তি বিতরণ সুবর্ণচর উপজেলায় এখনো চালু হয়নি। এই মাসের মধ্যে ইনশাল্লাহ মোবাইলে উপবৃত্তি বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে। শিক্ষক সংকট একটা বাংলাদেশে অনেক জায়গায় শোনা যায়, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে
শিক্ষক সংকট অনেক বেশি, চর এলাকায় আরো বেশি। তোমাদের স্কুলে সব টিচার আছে, সব সাবজেক্টে সব টিচার আছে? আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, তাই আমরা কেউ কেউ ভালো রেজাল্ট করতে পারে এবং কেউ পারে না। আমাদের একটি গণিত শিক্ষকের দরকার। আমাদের খোকন স্যার এই কয়দিন পরে রিটায়ার দিয়ে চলে যাবে। খোকন স্যার আছেন নাকি? খোকন স্যারের জন্য একটা হাততালি দাও জোরে সবাই। যে প্রধান শিক্ষকের সংকট, তাই না? সহকারী শিক্ষকের যথেষ্ট অভাব। তাছাড়া ছাত্র অনুপাতে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নাই। পরীক্ষার সময় আমাদের শিক্ষকরা অন্যান্য হলে ডিউটি পড়ার ক্ষেত্রে আমাদের স্কুলে শিক্ষকের সংকট দেখা দেয়। আর কার কার স্কুলে আছে শিক্ষক সংকট? আমাদের বিজ্ঞান শাখার জন্য একজন স্যার আছে, যার পক্ষে মানে আমাদের সবগুলা গ্রুপিয়াল বিষয় নেওয়া সম্ভব হয় না। তো আমরা চাচ্ছি যে প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ শিক্ষক যদি আমাদের বিজ্ঞান শাখার জন্য হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমাদের একটা শিক্ষকের দরকার। আমরা এখন পঞ্চম শ্রেণীতে পড়ি। কোন আমাদের শিক্ষকের দরকার? গণিত। গণিতের শিক্ষক নাই? যে না। আচ্ছা, তাহলে গণিত শেখায় ভালো কি? একটা গণিতের শিক্ষক থাকলে আমরা এখন সমাপনী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। গণিতের শিক্ষক একজনও নাই? আসতেছেন মানে সেরকম না, তুমি তবে বলো। ভালো একজন থাকলে ভালো করতাম রেজাল্ট। ও আচ্ছা, খুব ভালো, ও খুব ভালো কথা বলেছে। আরো ভালো থাকলে ওর রেজাল্ট তো আরো ভালো হইতো। খুবই সত্য কথা। শিক্ষকদের মধ্য থেকে কেউ বলবে? বর্তমানে মাধ্যমিক সেক্টরে যে 4 থেকে 5টা বিষয় যোগ করা হয়েছে, সেখানে আমি যদি একটুখানি বলি, আমাদের 95 যে জনবল কাঠামো, সেই জনবল কাঠামোর কোনো পরিবর্তন কিন্তু ইতোমধ্যে সংশোধিত হয়নি, যার কারণে শিক্ষক সংকটের যে কথাটা স্টুডেন্টরা বলছে, আমিও একমত। আমরা যে নতুন করে যে বিষয়গুলি আছে, সেই যেমন চারুকারু, তারপরে শারীরিক শিক্ষা, আইসিটি, সাধারণ জ্ঞান, এরকম যেমন আইসিটি, আমার স্কুলে আইসিটি বিভাগ অনুমোদিত, কিন্তু আইসিটি টিচার আমার নাই। সমাধান কিভাবে বলবেন? কিভাবে সরকারের কি দরকার? সরকার এভাবে, যেহেতু আমরা এনটিআরসি তে আমরা ইনফরমেশন দিয়েছি, আমাদের আইসিটি টিচার যদি সরাসরি নিয়োগ থাকে ভালো, কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নের জন্য সরকার আইসিটির আন্ডারে কিছু প্রশিক্ষণ দিয়ে থাকে স্বল্প মেয়াদী, 12-14 দিনের। এটা দিয়া কোন রকমে শুধু মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করা হয়, কিন্তু শিক্ষকের যে ঘাটতি সেটা আদৌ কিন্তু রয়ে গেছে। যদি এই বিদ্যালয়গুলোতে আরো একটু পোস্ট বাড়ানো হয় এবং যে শূন্য পদগুলো আছে এবং যে সৃষ্ট পদগুলো আছে, এই সৃষ্ট পদগুলোর মধ্যে যদি শিক্ষক দেওয়া হয় তাহলে আমাদের এই বিদ্যালয়গুলোর মান আরো বেশি বৃদ্ধি পাবে। আমি হারুন রশিদ উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, বিএসসি পোস্টে আছি। আমরা তো যারা বিএসসি উত্তীর্ণ হয় এবং নিবন্ধন আছে, তারা এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অল্প স্যালারিতে আসতে চায় না। এর প্রধান কারণ আমার মনে হয় এটা। কিন্তু আপনি তো সেক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়া কোন শিক্ষক নয় না, তাহলে আপনার বেতন সরকার বাড়াবে কোন? এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টিচার আসলো কিন্তু 5-6 হাজারের বেশি স্যালারি হয় না, তাই ওই জন্য আসতে চায় না। আচ্ছা, প্রতিষ্ঠানের এমপিও নাই। এমপিও 2010 সালে যে বন্ধ করা হয়েছে, যদি এমপিওটা নতুন করে চালু করে তাহলে আমরা উপকৃত হই এবং আমাদের যে টিচারগুলো দীর্ঘদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানে আছে তারা উপকৃত হয়। ধন্যবাদ। এবার আমি যাব শিক্ষক সংকটের পাশাপাশি শিক্ষকদের যে প্রত্যন্ত এলাকায় শিক্ষক যেতে চায় না, বিশেষ করে দুর্গম চর পাহাড় এলাকা, এবং শিক্ষকদের এই দুর্গম এলাকায় যাওয়ার জন্য যে সরকার একটা চর ভাতা বা পাহাড়ি ভাতার প্রবর্তন হয়েছে কিনা আমি জানি না, এই ব্যাপারে কেউ কিছু বলবেন? কোন শিক্ষক? চর ভাতা মূলত আমাদের এদিকে চর ভাতা বা ওই ধরনের কোনো সিস্টেম নাই। আমরা নিয়ম অনুসারে, স্কেল অনুসারে আমরা বেতনগুলো পেয়ে থাকি। আচ্ছা, ধন্যবাদ চ্যানেল। আধুনিক সুযোগ সুবিধা না থাকার কারণে এখানে ভালো কোনো শিক্ষক থাকতে চান না। যদি সেরকম ভাবে সরকার যদি চিন্তা করেন যে এখানে আলাদাভাবে চরাঞ্চলে বা দুর্গম অঞ্চলে ওরকম আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে মানসম্মত শিক্ষক এখানে আসবে এবং সরকারের কাছে পরামর্শ যদি এই ব্যাপারে উনারা চিন্তা করেন। প্রধান শিক্ষকের পদ শূন্য অনেক জায়গায় আছে, বলবেন কেউ কিছু? বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেকগুলো সরকারি প্রধান শিক্ষকের পদ শূন্য, যার জন্য আমাদের মতো লোকদেরকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সরকার যদি চলমান পদ্ধতিতে যে প্রমোশনটা যদি ত্বরান্বিত হয়, দ্রুত গতিতে যদি প্রমোশন পদ্ধতিটা চালু হয়, তাহলে এই ক্ষেত্রে এই পদটা পূরণ হবে এবং সহকারী শিক্ষকের নিয়োগ যদি দেয়, তাহলে জিনিসটা কি হচ্ছে যে সহকারী প্রধান শিক্ষককে দিয়ে দেবে, ব্যাপারটা এরকম? এরকম একটা সিস্টেম চালু আছে প্রাথমিক বিদ্যালয়ে।
এই সিস্টেমটা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে এটা জটিলতা তৈরি হয়েছে। বন্ধ আছে কেন? যোগ্যতা সম্পন্ন প্রধান শিক্ষকের মান তৈরি হয় না সেই পর্যন্ত সহকারী, এরকম বিষয়? এরকম না, তাহলে এটা আইনি কোনো জটিলতার কারণে। ধন্যবাদ। এখানে দীর্ঘদিন যাবৎ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ রয়েছে আইনি জটিলতার কারণে। এই পদোন্নতিটা যদি আবার চালু হয় তাহলে প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকের শূন্য পদ রয়েছে সেগুলা পূরণ হবে, আর সরাসরিও প্রধান শিক্ষকের কোনো নিয়োগ হচ্ছে না। এই কারণেই প্রধান শিক্ষকের পদগুলো শূন্য রয়েছে। আপনাদের তো শিক্ষা জরিপ হয় প্রতি বছরই। জি। তো শিক্ষা জরিপে তো এই সমস্ত বিষয়গুলো উঠে আসে। জি। তো যদি উঠে আসে তাহলে সমাধান হয় না কেন? আইনি জটিলতার কারণে ওই বিভিন্ন কোর্টে মামলা রয়েছে। তো এই শিক্ষা জরিপ থেকে যে সমস্ত ফাইন্ডিং গুলো উঠে আসে সেগুলো কি ওই আদালতে যায় না, যে এই সমস্যার কারণে শিক্ষার গতি মন্থর হচ্ছে বা শিক্ষার যা কাঙ্ক্ষিত আশা করা যাচ্ছে না, সেগুলো কি নিশ্চয়ই যায়? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। পরামর্শগুলো তো যায়। হ্যাঁ, যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত করেছেন। আর দ্বিতীয় শ্রেণীর মর্যাদা হচ্ছে প্রথম 16,000 টাকা যে বেতন স্কেল, সেটি যদি 16,000 টাকা বেতন স্কেলে রূপান্তরিত করা হয় তাহলে পিএসসির নিয়োগদানে যে জটিলতা রয়েছে সেটি বন্ধ হবে এবং খুব শীঘ্রই যারা সিনিয়র শিক্ষক পদোন্নতির মাধ্যমে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়োগ কাঠামো রয়েছে সেখানে 65% হচ্ছে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পাবেন আর 35% হচ্ছে সরাসরি নিয়োগ পাবেন। দুই ক্ষেত্রে জটিলতা কমে আসবে এবং প্রাথমিক বিদ্যালয়ের যে মানসম্মত প্রাথমিক শিক্ষা সেটি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। এবার আমি কথা বলবো শিক্ষার্থীদের সাথে। বিজ্ঞান শিক্ষা এ নিয়ে কেউ বলবে? আমি বিজ্ঞান শাখায় পড়ি, কিন্তু আমাদের স্কুলে কোনো বিজ্ঞানাগার নেই। আমাদের স্কুলে যদি ভালো কিছু পেতে হয় তাহলে একটা বিজ্ঞানাগার প্রয়োজন, বিজ্ঞানের নানা রকম যন্ত্রপাতি প্রয়োজন। কিন্তু বিজ্ঞানাগার কি আছে না নাই? বিজ্ঞানাগার বলতে কিছুই নেই আমাদের। বিজ্ঞানাগার নাই কোন কোন স্কুলে একটু হাত তুলো তো। অধিকাংশ স্কুলে বিজ্ঞানাগার নাই। তো আমাদের বিদ্যালয়ে বিজ্ঞানাগার নাই, বিজ্ঞানাগার কোনো সরঞ্জামে নেই। শুনছি বাংলাদেশ সরকার নাকি মাল্টিমিডিয়া ক্লাস চালু করছে। তো এই শহরের অনেকগুলা স্কুলে এবং প্রায় এখানে ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু আমাদের এখানে এরকম কোন সিস্টেম নেই। কোন কোন স্কুলে বিজ্ঞানাগার আছে? আছে। আমাদের স্কুলে বিজ্ঞানাগার আছে, কিন্তু বিজ্ঞানাগার যে অবকাঠামো সম্পূর্ণভাবে নেই আমাদের স্কুলে। বিজ্ঞান ল্যাব সম্পূর্ণ নেই, কিন্তু যা পরিমাণ আছে সে পরিমাণ কোনো বিজ্ঞান প্র্যাকটিক্যাল দেখার মতন কোনো উপাদান নেই। তার মানে বিজ্ঞানাগারটা যা আছে সেটাকে ব্যবহার করতে পারো না। জি স্যার। তুমি কোনোদিন বিজ্ঞানাগারে গেছো? স্যার একবার দেখেছি, মানে বিজ্ঞানাগারে গেছি, আমাদের একটা প্র্যাকটিক্যাল করা ছিল। আচ্ছা, তো সেই প্র্যাকটিক্যাল করার জন্য বিজ্ঞানাগারে যে যে সুযোগ সুবিধাগুলো লাগে সেগুলো পেয়েছিলা? স্যার না, সম্পূর্ণ তো পাওয়া যায় না, আর উপাদান থাকে না, তার জন্য প্র্যাকটিক্যাল দেখাতে পারে না। মাল্টিমিডিয়া আছে কোন কোন স্কুলে? যে মাল্টিমিডিয়া সেখানে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়, অনেক ভিডিও চিত্র দেখে আমরা খুব পড়াগুলো খুব সহজে শিখতে পারি এবং পরীক্ষায় খুব ভালো করে প্রস্তুতি নিতে পারি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মাহমুদ রশিদ কিরণ, সাংসদ নোয়াখালী 3। মাল্টিমিডিয়া টিচার কি যথেষ্ট দক্ষ? আমাদের স্কুলে আসলে কোনো মাল্টিমিডিয়া কোনো কিছু নেই, মাল্টিমিডিয়া কোনো ক্লাসে হচ্ছে না, শিক্ষক নেই, কোনো সুযোগ সুবিধাই আমরা পাচ্ছি না। সরকারের কাছে আমার আবেদন, প্রতিটা স্কুলে যাতে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে একটি বিল্ডিং তৈরি করা হয় এবং প্রত্যেক শিক্ষকের হাতে যাতে একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হয়। আগে আমাদের স্কুলে মাল্টিমিডিয়া গুলো হোক, নিশ্চয়ই পর্যায়ক্রমে সরকার শিক্ষকদের হাতে একটা করে ল্যাপটপ তুলে দেবে। মাল্টিমিডিয়ার যে উপকরণগুলো দেওয়া হয়েছে অনেকগুলোই অকেজো হয়ে গেছে, যেমন ল্যাপটপ, বেশিরভাগ ল্যাপটপ গুলোই সরবরাহ করার কিছুদিন পরেই এগুলো নষ্ট হয়ে গেছে। এটার জন্য আলাদা বাজেট প্রয়োজন, যেন ভালো মানের মাল্টিমিডিয়া সরবরাহ করা এবং পর্যাপ্ত শ্রেণীকক্ষের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। স্কুল শিক্ষা কার্যক্রম এগুলোকে গ্রাস করেছে প্রাইভেট কোচিং। কোচিং করো না, প্রাইভেট পড়ো না যারা, তারা হাত তুলো। তুমি প্রাইভেটেও যাও না, কোচিংও করো না, স্কুল শিক্ষাই শিক্ষা। তো তোমার কাছে কি মনে হয় এই শিক্ষাতে তোমার পরীক্ষার উপযোগী করে নিয়ে কি গড়ে তোলা সম্ভব হচ্ছে? সম্ভব। গুড, ভেরি গুড, জোরে হাততালি দাও একটা। আচ্ছা, তাহলে যদি স্কুলে যে শিক্ষা দেয় তাতে যদি সম্ভব হয় তাহলে অনেক ছেলেবেলে দেখলাম আমি তারা প্রাইভেট আর কোচিং এ যায়। ওরা যায় কেন? ওরা আরো ভালো করার জন্য যায়। তার মানে তোমার আরো ভালো করার আগ্রহ নাই? আমি বাড়িতে পড়ে নিজে ভালো রেজাল্ট করতে চাই। বাড়িতে পড়ে নিজে ভালো রেজাল্ট করছো? আমি প্রাইভেটে পড়ি না এবং কোচিং করি না। আচ্ছা,
তো এতে করে রেজাল্ট ভালো হয় না তোমার? হ্যাঁ ভালো হয়, আমি নিজে পড়ি, চেষ্টা করি যে ভালো রেজাল্ট করলে এটাই আমার দক্ষতা। আচ্ছা, ভেরি গুড। তোমার লাস্ট পরীক্ষা কি ছিল? গত ফাইনাল পরীক্ষাটা কোন ক্লাসে ছিল? নবম শ্রেণী। নবম শ্রেণী। নবম শ্রেণী তোমার রেজাল্ট কি ছিল? নবম শ্রেণীতে আমি ভালো রেজাল্ট করে রুল 3-এ আসছি। আচ্ছা, ভেরি গুড। এখানে ফার্স্ট হয়েছে কে? আমি নবম শ্রেণীতে পরীক্ষা দিয়ে এখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। কি ফার্স্ট হয়ে? জি। আচ্ছা, তুমি কি কোচিং প্রাইভেট দুটোই করো? না, আমি কোচিংও করি না, প্রাইভেটও করি না, আমি বাড়িতে নিজের চেষ্টায় পড়ি এবং আমি সে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মানে ফার্স্ট গার্ল হিসেবে আসছি। আমি কখনো প্রাইভেট এবং কোচিং করিনি। কোচিং যারা করো বা প্রাইভেট যারা পড়ো, একজন কথা বলবে কেন তোমার কোচিং বা প্রাইভেট পড়তে হয়? আর অতিরিক্ত কিছু জানার জন্য। অতিরিক্ত কিছু জানা যায় কোচিং এ গেলে? ক্লাসে সবার সামনে যে হিসাবে অঙ্কগুলো করা হয় অনেকে হয়তো বুঝে না। আচ্ছা। প্রাইভেটে বা কোচিং এ এগুলা স্যার বা ম্যাডামে ভালো করে বুঝিয়ে দেয়। আচ্ছা, এই জন্য। তোমার রেজাল্ট কি? আমি সপ্তম শ্রেণী থেকে ভালো রেজাল্ট করে রোল র্যাঙ্ক 1-এ অষ্টম শ্রেণীতে উঠেছি। শিক্ষকরা আমাদেরকে অনেক অনেক বেশি যত্ন সহকারে পড়ান এবং আর আমাদের এক দরিদ্র গ্রাম, সাধারণত আমার মা বাবারা বা গার্জেনেরা সচেতন নয়, এই কারণে আমাদের এখানে যে কোচিং প্রাইভেট এগুলোর প্রতি তারা তেমন একটা কেয়ার নয়। দরিদ্র হিসাবে কিন্তু অনেক উপবৃত্তি দেওয়া হচ্ছে না আমাদেরকে। আচ্ছা, আমি সরকারের কাছে আবেদন করব আমাদের এখানে আরো উপবৃত্তি দান করুক। ধন্যবাদ। গাইড বই, গাইড বইয়ের বেশ রমরমা ব্যবসা। এই গাইড বই যদিও ব্যবহার নিষিদ্ধ, সরকারি নিষিদ্ধ করেছে, তবে আমরা জানি এটা কেউ মানে না। গাইড বই ফলো করো না বা গাইড বই দরকার হয় না কার কার? গাইড বই এই তিনজনের দরকার হয় না। তোমার গাইড বই লাগে না কেন আর সবার লাগে কেন? আমি পাঠ্য বই থেকে সবকিছু জেনে পরীক্ষা দিই। দেখা যাইতেছে একটা গাইডের দাম 700 টাকা, 800 টাকা, 1000 টাকা। ওই টাকার অভাবে সবসময় গাইড গ্যামার কিনতে পারি না এবং কি প্রাইভেট কোচিংও করাইতে পারি না। আমি নিজের অভিজ্ঞতা থেকে এবং বই থেকে বারো করে পড়ি এবং দক্ষতা নিজের অভিজ্ঞতা থেকে লিখতে পারি, তাই আমার থেকে গাইড বই এবং দরকার হয় না। ভেরি গুড। আর বাকি সবার গাইড বইয়ের দরকার আছে, তাই তো? এই গায়ে দরিদ্র সীমার নিচে সবাই বাস করে, কিন্তু গাইড কিনে দিতে পারছে না। এই জন্য অনেক ছেলে দেখা যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে। একটা গাইডের দাম 400-800 টাকা। একজন শিক্ষক একজন গাইড। তবুও যদি একটা শিক্ষক সহায়িকা হিসাবে যদি বইয়ের সাথে সাথে যদি একটা গাইড দেয়, ছোট আকারে একটা ধারণা আকারে একটা শিক্ষক সহায়িকা দেয়, আমি মনে করি আমরা মূল পাঠ্য বইয়ের সাথে সাথে আপনি বলছেন একটা ধারণা পত্র, একটা ধারণা পত্র যদি দেওয়া হয় আগামী বাজেটে যেটা দেয়, তাহলে আমরা ঝড়ে পড়া থেকে রোধ হবে এবং আমাদের হাজার হাজার টাকা থেকে আমরা গার্জিয়ান সেভ হবো। অনেকে হয়তো দুই একজন বলছে গাইড ব্যবহার করছে না, সেটা ব্যক্তি মেধা থেকে তারা হয়তো সুযোগ সুবিধা নিতে পারছে, কিন্তু অধিকাংশ আমাদের এসবের দিকে গাইড ব্যবহার করা হচ্ছে। তবে আমাদের শিক্ষকেরা যদি আরো একটু সদয় ভাবে ক্লাস চলায় অবস্থায় তাদেরকে ভালো করে যদি বুঝিয়ে দিতে পারে, তাহলে ছেলেরা বাড়িতে একটু চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো ফল রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ। মিড ডে মিল, দুপুরের খাবার দেয়া হয় কোন কোন স্কুলে চালু আছে? হাত তুলো। আমাদের সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি তার নিজ উদ্যোগে আমাদের সুবর্ণচরের মাধ্যমে মিড ডে মিল তিনি চালু করেছেন এবং সকল অভিভাবক একটা করতালি দেন সবাই জুড়ে। আছেন নাকি নির্বাহী অফিসার এখানে? ধন্যবাদ, একটু দাঁড়াবেন আপনি। আমরা এখানকার সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, এখানকার সুধীজন, এখানকার সাংবাদিক, এখানকার জনপ্রতিনিধি সহ কমিউনিটির সকলকে একত্রিত করে আমরা বিভিন্নভাবে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ করে আমরা সকল অভিভাবকদেরকে একটা মেসেজ দিয়েছি যে এই শিক্ষার্থীকে সুস্থ দেহে বড় করতে হলে অবশ্যই তাকে দুপুরের খাবারটা দিয়ে দিতে হবে। এখন আমরা এটা সক্ষম। আমার এই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের শিক্ষার্থীরা তাদের বাড়ি থেকে তাদের মায়ের হাতের যে তৈরি খাবার এটা নিয়ে আসে। শুধু নিয়ে আসে না, যে টিফিন ক্যারিয়ার যেটা বহন করে এটাও তাদের গার্ডিয়ানদের থেকে দেয়া। এই মিড ডে মিল এটা চলমান আছে। আমি আর একটা বিষয় আপনার জ্ঞাতার্থে বলতে চাই, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এখানে মেয়েরা একই ড্রেসে আছে কিন্তু, এবং এখানে আমরা আজকে একটা স্কুলের শিক্ষার্থীরা এখানে মাত্র প্রাইমারি একটা স্কুলের, তো এইভাবে এখানে বাকি যে আরো 89টি স্কুল রয়েছে সকল প্রাথমিক বিদ্যালয়ের এই মেয়েদের এই ড্রেস এবং ছেলেদের এই ড্রেস এটা কমন, এবং এটাও সক্ষম হয়েছে শুধুমাত্র এই অভিভাবকদের মাধ্যমে। এই ক্ষেত্রে
আমাদের সরকারি কোনো ধরনের কোনো ডোনেশন নেই, শুধুমাত্র আমরা কমিউনিটির সকল মানুষকে নিয়ে আমরা মোটিভেশনের মাধ্যমে উদ্বুদ্ধ করে এই অবস্থাটা নিয়ে আসছি এবং এই অবস্থাটা এখন আমাদের A2I থেকে গ্রহণ করে এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যতটা জানি যে এটা চেষ্টা চালাচ্ছে। তো যেহেতু আমরা সুবর্ণচর একটা রিমোট এলাকা, আমরা এখানে যেহেতু এটা 100% সফলতা পেয়েছি, এটার আদলে যদি সারা দেশে এভাবে যদি মিড ডে মিলটাকে গ্রহণ করা হয়, তাহলে এর পিছনে টাকাটা খরচ না করে এই টাকাটা সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অন্য খাতে যদি ব্যয় করে আমার মনে হয় লাভবান হবে। ধন্যবাদ। ভালো ভালো একটা পরামর্শ, এবং আপনারা যে এখানে একটা মডেল তৈরি করেছেন, এটা নিঃসন্দেহে মডেলটি যথেষ্ট ভালো। এটাই অন্যান্য জায়গায় এর প্রতিফলন ঘটতে পারে। স্কুলে লাইব্রেরি আছে যাদের যাদের হাত তোলো। নাই। স্কুলে বিতর্ক ক্লাব আছে কোন কোন স্কুলে? তোমাদের রেগুলার কি বিতর্ক হয়? জি স্যার হয়, বৃহস্পতিবারে হয়। কে কে স্কুলের ম্যাগাজিনে লেখো? ম্যাগাজিন বেরোয় না? কোন স্কুলে ম্যাগাজিন নাই? ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কোন কোন স্কুলে? বাহ, গুড। 2017-18 অর্থ বছরে বাজেটে সরকারের কাছে তোমাদের চাওয়া কি? মানসম্মত শিক্ষা পাচ্ছি না। তাছাড়া আমাদের বিদ্যালয়ে অবকাঠামোগত নানা সমস্যা আছে। একটা ভবন নেই, ভবন না থাকার কারণে আমরা একটা গ্রুপিয়াল ক্লাস করতে আমাদের নানা সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো যদি সরকার একটু দৃষ্টিপাত করে তাহলে আমরা খুব উপকৃত হব। আমাদের এই হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি বাথরুম, একটি ওয়াশরুম দরকার। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা, এটা সবার জন্যই দরকার। এবার আমি মঞ্চের দিকে চলে আসব। এই স্কুলের মতো অনেকগুলো প্রতিষ্ঠান স্থানীয় অভিভাবক দ্বারা পরিচালিত, এমপিভুক্ত হলে শিক্ষা প্রতিষ্ঠান আর একটু ভালো হবে বলে আমি আশাবাদ করি। ধন্যবাদ। এরপরে কথা বলবে ডক্টর মুস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, গণসাক্ষরতা অভিযান। শিক্ষা খাতে 13,000 কোটি টাকা বাজেট বেড়েছিল। বাস্তব দৃষ্টিতে আমরা একটি গবেষণা করে দেখেছি, বাজেট বাড়ে নাই। কেননা আমাদের সপ্তম এবং অষ্টম পে স্কেলের কারণে যে পরিমাণ ঘাটতি তৈরি হয়েছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন, সেই টাকাই 13,000 কোটি টাকার বেশি ছিল। যার ফলে যে টাকাটা বেড়েছে সেটি বেড়েছে সত্য, কিন্তু কোয়ালিটি এডুকেশনের জন্য শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ে নাই। এখন যেটি আসি, আজকে আমি অনেকগুলো কথা শুনলাম, সেটির মধ্যে প্রথমত ছিল যে শিক্ষক প্রশিক্ষণ। আপনারা দেখেন যে শিক্ষক ক্লাসরুমে গাইড বই পড়াচ্ছে, এটার জন্য শিক্ষক দায়ী না, এটির জন্য পরিস্থিতি দায়ী, কেননা শিক্ষকের ট্রেন করা হয়নি। শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে অবশ্যই বাজেট বরাদ্দ বাড়াতে হবে নেক্সট বাজেটে। দ্বিতীয় হচ্ছে যে শিক্ষক ঘাটতি, শিক্ষকের পদ অনুযায়ী আমরা ঘাটতি দেখি, কিন্তু 1:30 যদি করতে যাই সেই ঘাটতি কিন্তু আরো ব্যাপক। সো আমাদেরকে শিক্ষকের এই ঘাটতি পূরণ করতে হবে, এর জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে। সর্বশেষ যে কথাটি আমি বলবো, শিক্ষানীতি আমরা পেয়েছি, শিক্ষানীতি বাস্তবায়নের জন্য সেভাবে কিন্তু বরাদ্দ আমরা দেখি নাই, উল্টো বরাদ্দ কমতে কমতে 10.5% এসেছিল গতবার, যেটি এবার স্যালারির কারণে 14% পার হয়েছে। তো আমি শেষ যে অনুরোধটি জানাবো সেটি হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2010 এর সাথে অ্যালাইনমেন্ট করে SDG 4 যেটি কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে, এই দুটি নিয়ে গভর্নমেন্ট নেক্সট বাজেটে আমরা প্রত্যাশা করি একটি রোড ম্যাপ দেবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার কথা বলবেন নারায়ণ দাস, প্রধান শিক্ষক, হারুনুর রশিদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। আপনি দেখছেন আমাদের অনেক ছাত্রছাত্রী প্রজেক্টর কি চিনে না, তাই আমি অনুরোধ করতেছি যে একটা ভবন নির্মাণের মাধ্যমে যদি ওই সমস্যাগুলো সমাধান করা হয়, শহরাঞ্চলে আমার স্কুল সহ সুবর্ণচর অনেক স্কুল আছে নন এমপিও, সেখানে সমস্যার সমাধানটা আরো শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক দূর আগায় যাবো। ধন্যবাদ। এবার সব শেষে কথা বলবেন জনাব মামুনুর রশিদ কিরণ, সম্মানিত সংসদ সদস্য, নোয়াখালী 3 আসন। অনেকে যে সমস্ত বক্তব্য দিয়েছে তাদের সাথে একমত। আমি বলবো যেন আগামী দিনেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে অবকাঠামো, ল্যাপটপ, বর্তমান যুগ, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, ডিজিটাল যুগ, এদেরকে যুগ উপযোগী করতে হইলে বিভিন্ন শিক্ষা